লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের পৌশালীর প্রেমপত্র। পৌশালী ঠিক করেছে বিভাস ব্যানার্জিকে সে একটি দীর্ঘ প্রেমপত্র লিখবে, কিন্তু প্রশ্ন হলো পৌশালীর এরকম মনে হবার কারণটা কি? হঠাৎ সে বিভাস ব্যানার্জিকে প্রেমপত্র লেখার সিদ্ধান্ত নিল কেন? বিভাস কি তার প্রেমিক, ফেসবুকের বন্ধু, অথবা আশেপাশের বাড়ির কোনো যুবক যাকে হঠাৎ ভালো লেগেছে পৌশালীর? নাকি পৌশালীর কলেজের কোনো বন্ধু যার সাথে কথা বলতে ভীষণ ভীষণ ভালো লাগে পৌশালীর? বিভাস কি পৌশালীর জীবনে হঠাৎ আসা এমন বিশেষ কেউ যার সাথে পৌশালীর রুচি আর পছন্দ অপছন্দগুলো মিলে যাচ্ছে? এমনকি বিভাসের পরিবারের লোকগুলিকেও কি পছন্দ হয়ে গেছে পৌশালীর? পৌশালী মনে করে এই রকম একটা ছেলের সাথে একটি মেয়ের প্রেম করা উচিত, যার সাথে তার মনের মিল থাকে, পরস্পরের পরিবারের প্রতি শ্রদ্ধাবোধ ও সমবেদনা থাকে। জাত, ধর্ম বা টাকা পয়সা দেখে যারা প্রেম করে পৌশালীর তাদেরকে রোবট বলে মনে হয়। সে যাই হোক, সে তো পরের কথা। প্রথম কথা হলো পৌশালী বিভাসকে প্রেমপত্র লিখবে কেন? এমনও তো নয় যে বিভাস নামের কোনো যুবক প্রেম নিবেদন করেছে পৌশালীকে এবং তার প্রেমের প্রস্তাবে পৌশালীর সম্মতি বা অসম্মতি সম্পর্কে বিভাস অবগত হতে চায়। এর চেয়েও বড় কথা হলো এই মোবাইল ফোনের যুগে কালি কলম দিয়ে কোন উজবুক প্রেমপত্র লিখতে বসে? ফোন করে কথা বলে নিলেই তো হয়। ফোন করে ঘন্টার পর ঘন্টা প্রেমিকের সাথে কথা বলে পাশের বাড়ির মৌটুসি। পৌশালী জানালা দিয়ে দেখেছে। শীতকালে 2 মাস ছাড়া জানালা তো সারা বছর খোলাই থাকে। তখনই দেখেছে, শুনতে পায়নি কিছু, কারণ মৌটুসি ওর প্রেমিক রঞ্জনদার সাথে খুব ফিসফিস করে কথা বলে। মৌটুসি রঞ্জনদার সাথে আজ 2 বছর হয়ে গেল প্রেম করছে। প্রতি রাতে 2 ঘন্টা ধরে কি এত কথা বলে ওরা? জানতে খুব ইচ্ছে করে পৌশালীর। অনেকবার ভেবেছে পৌশালী একদিন এই কথাটা ও মৌটুসিকে জিজ্ঞাসা করবে, কিন্তু যখনই সে এই কথাটা মৌটুসিকে জিজ্ঞাসা করবে ভেবেছে, তখনই রাজ্যের আড়ষ্টতা ঘিরে ধরেছে ওকে। যদিও মৌ ওর ছেলেবেলার বন্ধু, তবু পৌশালীর মনে হয়েছে প্রেমিক প্রেমিকার প্রেমালাপ এমনই একটা ব্যক্তিগত বিষয় যা কখনোই জিজ্ঞাসা করা উচিত নয়। এগুলো অভদ্রতা, যা একটা শিক্ষিত মানুষের করা কোনোভাবেই সমীচীন নয়। একবার মায়ের কাছে বকা খেয়ে মনের দুঃখে পার্কে গিয়ে বসেছিল পৌশালী। সেখানে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে যুগলে বসে প্রেম করছিল কয়েকজন কিশোর কিশোরী আর যুবক যুবতী। পৌশালী ওদের মুখ দেখে স্পষ্ট বুঝতে পেরেছিল যে ওরা এখানে প্রেম করতেই এসেছে, কিন্তু ওদের ঠোঁটে নড়াচড়া খুব একটা দেখতে পায়নি পৌশালী। বরং পৌশালীর যেন মনে হয়েছিল ওরা যেন পরস্পরের গা ঘেঁষাঘেঁষি করে বসে স্পর্শসুখ অনুভব করতে চাইছে। এরকম একটা কথা মনে হতেই পৌশালী শাসন করেছিল নিজেকে। প্রেম একটা খুব পবিত্র জিনিস। তাছাড়া নারী পুরুষের পরস্পরের প্রতি জৈবিক একটা আকর্ষণ থাকবে, সেটাও তো স্বাভাবিক। আর সেটা যদি পরস্পরের মধুর সম্মতিতে হয় তাহলে সেটাও তো ভীষণ পবিত্র একটা ব্যাপার। কোনো অন্যায় নেই এর মধ্যে। কিন্তু কোনো কারণে যদি দুজনের বিয়েটাই না হয়? না, পৌশালী ঠিক এভাবে ভাবছে না যে এদের প্রেমের প্রতি কোনো নিষ্ঠা নেই, পরস্পরের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, তা নয়। কিন্তু যদি এমনটা হয় যে প্রেমিক অথবা প্রেমিকার মা বাবা অথবা দাদু ঠাকুমা বলে বসলো যে ওই অমুককে তুমি যদি বিয়ে করো তাহলে আমার মরা মুখ দেখবে। ধুর, এসব তো পৌশালী সিনেমায় দেখেছে। কেন, বাস্তবে হতে কতক্ষণ? পৌশালী তখন খুব ছোট, 11 বছর হবে। তখনও পৌশালী ফ্রক পরত। শুধু সরস্বতী পুজোর সময় রাঙাপিসি পৌশালীকে একটা হলুদ শাড়ি পরিয়ে দিত। রাঙাপিসি পৌশালীর বাবার নিজের বোন নয়, কিরকম একটা গ্রাম সম্পর্কে জ্ঞাতি।
গায়ের রং খুব ফর্সা ছিল বলে রাঙা পিসির জন্মের পর তার ঠাকুমা তাকে এই নামটা দিয়েছিল। রাঙা পিসিকে জন্ম দিয়েই তার মা মরে গিয়েছিল। এর 1 বছর পর রাঙা পিসির বাবা কাজ নিয়ে উত্তরপ্রদেশ চলে গিয়েছিল। উত্তরপ্রদেশ যাবার পর প্রথম 3 মাস রাঙা পিসির বাবা তার মাকে মানে রাঙা পিসির ঠাকুমাকে টাকা পাঠিয়েছিল। 3 মাস পর রাঙা পিসির বাবা চিঠিপত্র বা টাকা পয়সা দুটোই দেওয়া বন্ধ করে দিয়েছিল। রাঙা পিসির ঠাকুমা তখন কপালে করাঘাত করে বলতেন, অভাগী জন্মের পর মাকে খেলো, কে জানে আমার ছেলেটা কেমন আছে। ছেলে যে তার বহাল তবিয়তেই আছে সেটা বছর 2 পরেই জানা গেল। হঠাৎই একদিন বাখরাহাটে তাদের গ্রামের বাড়িতে এসে উপস্থিত হলো রাঙা পিসির বাবা। রাঙা পিসির ঠাকুমা হাতে চাঁদ পেয়েছিল। এসেছিস বাবা, চিঠিপত্র দেওয়া একেবারে বন্ধ করে দিয়েছিলি, কত চিন্তা হয় বল দেখি। একদিন পর মাকে মনে পড়ল বুঝি? একদিন পরে মাকে তার মনে পড়ার যথেষ্ট কারণ ছিল, কারণ তার দ্বিতীয় পক্ষের বউ তখন সন্তান সম্ভবা। ঘরের কাজকর্ম আর বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য তখন তার মাকে বড় দরকার ছিল, কিন্তু রাঙা পিসিকে তো আর দরকার ছিল না। তাই তাকে তার মামার বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রাঙা পিসির মামার বাড়ি বেশি দূরে ছিল না, ওই পৌশালীদের বাড়ির কাছেই। শেষ পর্যন্ত ওই মামার বাড়িটাই রাঙা পিসির ঠিকানা হয়ে গেল। আর কোনোদিন রাঙা পিসির বাবা তাকে নিতে আসেনি। রাঙা পিসি খুব আসত পৌশালীদের বাড়িতে। 6 বছরের বড় হলেও রাঙা পিসির সাথে পৌশালীর খুব বন্ধুত্ব ছিল। পৌশালী যে আর ছোট নেই, বড় হয়ে গেছে, সেই খবরটা তো তাকে প্রথমেই রাঙা পিসিই দিয়েছিল। একদিন বাথরুমে গিয়ে কয়েক ফোঁটা রক্ত দেখে পৌশালী খুব ভয় পেয়ে গিয়েছিল। পৌশালী মাকে কিছু বলেনি, একটু ঠান্ডা লাগিয়ে জ্বর বাঁধালেও যা বকাবকি করে মা, আর এটা তো রক্ত বেরোনোর ব্যাপার। পৌশালী তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে দেখল রাঙা পিসি একটা মোচা নিয়ে তাদের উঠোনে কুটতে বসেছে। পৌশালীর মাকে মোচা কুটে চিংড়ির খোসা ছাড়িয়ে দেয় রাঙা পিসি, তাহলে মা তাকে 1 বাটি তরকারি খেতে দেয়। রাঙা পিসি তার মামা বাড়ির আশ্রিতা, তাই সেখানে তাকে এত তরিবত করে কেউ খেতে দেয় না। যদিও রাঙা পিসির মামা বাড়ির অবস্থা পৌশালীদের তুলনায় বেশ ভালো ছিল, কিন্তু পৌশালী দেখেছে বেশি টাকা থাকলেই তার মন বড় হয় না। রাঙা পিসিকে উঠোনে দেখে তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে পৌশালী ফিসফিস করে তার শরীর খারাপের কথা বলেছিল। শুনে রাঙা পিসি একটু হেসে বলেছিল, এটা একটা অন্য রকমের শরীর খারাপ রে পুষি, এই শরীর খারাপের কথা শুনলে বৌদি তোর ওপর রাগ করবে না। পৌশালীর ডাকনাম পুষি। পৌশালী অবাক হয়ে বলেছিল, অন্যরকম শরীর খারাপ মানে? হ্যাঁ রে, একেবারে অন্য রকম। এই শরীর খারাপের খবর শুনে বেশ খুশি হবে বৌদি। এটা সব মেয়েদের প্রতি মাসে নিয়ম করে হয়। এর মানে তুই বড় হয়ে গেছিস। নিজের শরীরে সব কিছুতেই অনেক কিছু অন্যরকম টের পেয়েছিল পৌশালী। ছোটবেলায় মাসির বাড়ি দীঘায় বেড়াতে গিয়ে পৌশালী দীঘার সমুদ্রে তরঙ্গ দেখেছিল। কিছুদিনের মধ্যে নিজের বুকেও সে সেই রকম একটা তরঙ্গ দেখতে পেয়েছিল। পৌশালীর মা পৌশালীকে বলেছিল, এখন থেকে তোমাকে খুব সাবধানে থাকতে হবে, মনে রাখবে মেয়েদের শরীরটাই হলো একটা বোঝা। পৌশালীর কিন্তু একদমই তা মনে হয় না, যদিও মায়ের মুখের ওপর কথা বলার সাহস পৌশালীর নেই। আয়নায় নিজেকে ভালো করে বেশ খুঁটিয়ে দেখে পৌশালীর মনে হলো মেয়েদের শরীরটা ঠিক মন্দিরে খোদাই করা নারী মূর্তির মতো। পরক্ষণে পৌশালীর মনে হলো মেয়েদের শরীরে সৌন্দর্য থাকলেও সেই সৌন্দর্যের সাথে তুলনা করতে গিয়ে মন্দিরের কথা তার মনে হলো কেন। মন্দিরের সাথে পবিত্রতা রক্ষার একটা সম্পর্ক আছে। স্নান করে শুদ্ধ বস্ত্রে এমনকি উপবাসে থেকে মন্দিরে যাওয়া নিয়ম। মন্দির যাতে কোনো রকমভাবে অপবিত্র না হয়, সেই জন্যই কি মা তাকে সাবধানে থাকতে বলল, নিজেকে পবিত্র রাখার জন্য। কিন্তু কিভাবে সাবধানে থাকবে, কিভাবে নিজের অপবিত্র হওয়া ঠেকাবে, সেটা মায়ের চোখে হঠাৎ বড় হয়ে যাওয়া ছোট্ট পৌশালী বুঝতে পারেনি। তাই মায়ের কাছে ছুটে গিয়েছিল পৌশালী। মা, আমাকে কি সবসময় এখন থেকে হুঁশিয়ার থাকতে হবে? কিন্তু কিভাবে? পৌশালীর মা বলেছিলেন, হুঁশিয়ার থাকলে নিজেই সব বুঝতে পারবে। দেখবে এখন থেকে অনেক ছেলেই তোমার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবে। 2-1 কথা বলার পরেই তারা তোমার ঘনিষ্ঠ হবার চেষ্টা করবে।
জড়িয়ে ধরতে চাইবে। আত্মীয় পরিজন, জ্ঞাতি গোষ্ঠী, চেনা অচেনা সকলে না হলেও অনেকেই এমনটা করবে, ভালোবাসার কথা বলবে। তাই সব সময় ছেলেদের থেকে একটা দূরত্ব বজায় রাখবে। রাঙা পিসির তো মা ছিল না, তাই কি এমন করে বুঝিয়ে কেউ সাবধান করে দেয়নি রাঙা পিসিকে? আর সেই জন্য কি এত সহজে রাঙা পিসির সুচিতা নষ্ট হয়ে গিয়েছিল? মেয়েদের সুচিতা রক্ষা কি জীবন মরণ সমস্যা? রাঙা পিসি আত্মহত্যা করার পর এই কথাটাই মনে হয়েছিল পৌশালীর। মা অবশ্য পৌশালীকে বলেছিল, মরে গেলেও বদনাম নাকি মেয়েদের পিছু ছাড়ে না। পৌশালীর দাদা পঙ্কজকে পড়াতে আসতো শুভ্র রায়। নাম শুভ্র হলেও চরিত্র তার মোটেই সাদা ছিল না। ওহো, মস্ত ভুল হয়ে গেল। মা তো বলেছিল পৌশালীকে, সুচিতা রক্ষার দায় কেবলমাত্র মেয়েদেরই থাকে। সতী শব্দের যে কোনো পুংলিঙ্গ নেই, সে কথা পৌশালী বইতে পড়েছে। মাস্টার মশাই যখন পৌশালীর দাদাকে পড়াতে আসতো, তখন তাকে রাঙা পিসি চা দিতে আসতো। দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতো। চা দেবার সময় মাস্টার মশাই একদিন একটা চিরকুট গুজে দিয়েছিল রাঙা পিসির হাতে। পৌশালী স্পষ্ট দেখেছিল, ওটা হাতের মুঠোয় নিয়ে এক ছুট্টে বেরিয়ে গিয়েছিল রাঙা পিসি। তারপর গিয়ে বসেছিল সেই ছাতিম গাছটার নিচে। ওখানে তখন কেউ ছিল না। খুব সন্তর্পণে চুপি চুপি পৌশালী রাঙা পিসির পেছনে গিয়ে দাঁড়িয়েছিল। ওটা কি গো? রাঙা পিসি চমকে উঠে হাতের মুঠোয় কাগজটা লুকিয়ে ফেলেছিল। তুই কখন এসেছিস? পৌশালী হেসেছিল। আমি সব দেখেছি, একেবারে প্রথম থেকে। স্যার তোমার হাতে ওই কাগজটা। চুপ বলেই একটা হাত দিয়ে রাঙা পিসি পৌশালীর মুখ টিপে ধরেছিল। সব বলছি, আগে বল, কাউকে বলবি না? না, পৌশালী বলেছিল কাউকে বলবো না। এই দেখো, এই তোমার গা ছুঁয়ে কথা দিচ্ছি। পৌশালী শুনেছে, গা ছুঁয়ে কথা দিলে তারপর কথা না রাখলে মানুষ নাকি মরে যায়। কিন্তু পৌশালী তো তার কথার খেলাপ করেনি। তাহলে রাঙা পিসি মরে গেল কেন? শুভ্র রায় কথার খেলাপ করেছিল বলে? ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে জড়িয়ে ধরে আদর করার সময় শুভ্র রায় কি রাঙা পিসিকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল? নিশ্চয়ই দিয়েছিল। সেই জন্যই তো মরতে হলো রাঙা পিসিকে। ওই ছাতিম গাছের তলায় বসে সেদিন রাঙা পিসির কাছেই প্রথম শব্দটা শুনেছিল পৌশালী, প্রেমপত্র। পৌশালী জিজ্ঞাসা করেছিল, তার মানে কি রাঙা পিসি? কি লেখা আছে ওতে? ভালোবাসার কথা লেখা আছে। সে তো মা, বাবা, দাদা সবাই আমাকে ভালোবাসে, আমিও ওদের ভালোবাসি। এটা কি চিঠি লিখে জানাতে হয় নাকি? এটা অন্যরকম ভালোবাসা। কিরকম রাঙা পিসি? এটা কি গত মাসে হওয়া আমার ওই অন্যরকম শরীর খারাপটার মতো, যেটা খুব খুশির খবর, যেটা হওয়া মানে আমি বড় হয়ে গেছি? ঠিক ধরেছিস, এই ভালোবাসার নাম প্রেম। এটাও বড় হলে করে, বিয়ের আগে। পৌশালী বড় হয়ে বুঝেছে প্রেম বিয়ের পরেও হয়। বিয়ের পরে প্রেমটা গুরুজনদের আশীর্বাদ নিয়ে মশারির ভেতর হয়। তবে বিয়ের আগের প্রেমটা লুকিয়ে হয় বলে ওটার মধ্যে নিষিদ্ধ একটা রহস্য, রোমাঞ্চের গন্ধ থাকে। পৌশালী বলল, কিন্তু মা যে বলেছিল বিয়ের আগে ভালোবাসার কথা বললে পবিত্রতা নষ্ট হতে পারে। তা কেন হবে? যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। শুভ্র রায়ের বাড়িও বেশি দূরে ছিল না। বাড়িতে কেউ না থাকলেই শুভ্র রায় রাঙা পিসিকে বাড়িতে ডাকত। কিন্তু একদিন রাঙা পিসি ঘর থেকে বেরোনোর আগেই ধরা পড়ে গেল শুভ্র রায়ের মায়ের কাছে। শুভ্রর মা রাঙা পিসিকে দেখেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিলেন, নষ্ট মেয়ে ছেলে, আর কাউকে পেলি না তুই? আমার ছেলের মাথাটাই কিনা তোকে চিবিয়ে খেতে হলো। সব দোষ তিনি রাঙা পিসির ঘাড়েই চাপিয়ে দিয়েছিলেন। তবে নিজের ছেলেকে যে তিনি একেবারেই কিছু বলেনি তাও নয়। হ্যাঁ রে শুভ্র, ওই বাপে খেদানো মেয়ের সঙ্গে প্রেম করতে হলো তোকে। ওই মেয়ে এই বাড়িতে পা রাখলে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। বলাই বাহুল্য, রাঙা পিসি আর শুভ্র রায়ের প্রেম পর্বের সেখানেই ইতি। শুভ্র রায় প্রচুর টাকা পণ নিয়ে সুরসুর করে মায়ের পছন্দ করা পাত্রীর গলায় মালা দিল। আর রাঙা পিসি তার কুমারী লজ্জার হাত থেকে মুক্তি পেতে একবেলা হাসপাতাল থেকে ঘুরে এলো। তবু একটা দাগ লেগে গেল রাঙা পিসির চরিত্রে। কোনো কিছুই চাপা থাকেনি শেষ পর্যন্ত।
একটি 50 বছর বয়সের 2 ছেলের বাবাও রাঙাপিসিকে দেখতে এসে তার কেলেঙ্কারির কথা শুনে মত বদল করল। রাঙাপিসি বুঝতে পারল কোনোদিনই আর তার বিয়ে হবে না, চিরকাল এই মামা মামির গলগ্রহ হয়েই থাকতে হবে তাকে। মেয়েরা ফুলের মতো হয়, এই কথা পৌশালী শুনেছে। পৌশালী বুঝতে পারে না ছেলেরা কি দেবতা, বিয়েটা কি পুজো, আর সেই পুজোতে কি মেয়েদের ছেলেদের পায়ে অঞ্জলি দেওয়া হয়? যেমন পুজোর সময় প্যান্ডেলে, বাড়িতে অথবা মন্দিরে পুষ্পাঞ্জলি দেয় পৌশালী। বাসি ফুলে যেমন পুজো হয় না, তেমনই তো একবার ব্যবহারের পর রাঙাপিসি বিয়ের জন্য অযোগ্য হয়ে গেল। রাঙাপিসির ঘটনা বেশ কিছুদিন আগের, তখন মানুষের হাতে হাতে স্মার্টফোন আসেনি, এখন এসেছে, তবে মানুষের চিন্তাধারার খুব একটা বদল মনে হয় আসেনি। কলেজের বন্ধু তনুময় ফেসবুক খুলে পৌশালীকে দেখিয়েছে একটি 54 বছর বয়সী লোক পাত্রী খুঁজছে, যার প্রধান দাবি হলো পাত্রী যেন ডিভোর্সি অথবা বিধবা না হয়। ছেলেদের থেকে দূরত্ব বজায় রাখতে গিয়ে পৌশালী যেন আস্তে আস্তে নিজের বাবা আর দাদার কাছ থেকেও দূরে সরে গিয়েছিল। যখন তখন বাবার গলা ধরে তার কোলে আর বসে পড়ে না পৌশালী। দাদার সাথে খুনসুটি করলেও আগেকার মতো সেটা মারপিট পর্যন্ত গড়ায় না। দাদার বন্ধুরা বাড়িতে এলেও পৌশালী তাদের সামনেই যায় না। কিন্তু এত কিছু করেও পৌশালী শেষ পর্যন্ত তার পবিত্রতা কতটা বজায় রাখতে পেরেছিল? পৌশালী মনস্থির করল বিভাসকে সে নিজের সম্পর্কে সব কথাই জানাবে, কোনো কিছুই গোপন করবে না। তাতে সে চিঠি যত দীর্ঘ হয় হোক, কিন্তু যে চিঠিতে নিজের জীবনের কথা একেবারে শুরু থেকে লিখবে পৌশালী, নিজের জীবনের অভিজ্ঞতার কথা লিখবে, লিখতে লিখতে হয়তো তার কাছের মানুষগুলোর কথাও আসবে, তাকে কি প্রেমপত্র বলা চলে? রাঙাপিসি বলেছিল যে চিঠিতে ভালোবাসার কথা লেখা থাকে সেটাই প্রেমপত্র। বড় হয়ে পৌশালী বুঝেছে নারী পুরুষের গভীর সুখানুভূতির কথা একান্ত ব্যক্তিগত কথা, একটু চটুল ভাষায় ব্যক্ত করলে তা রসোত্তীর্ণ হয়, আর সেটাই প্রেমপত্র। তবে লেখার বিষয়বস্তু যাই হোক না কেন, পৌশালী যখন বিভাসের অফিসে গিয়ে এই চিঠির খাম বিভাসের হাতে ধরিয়ে দেবে, তখন প্রত্যক্ষদর্শীরা তো বটেই, বিভাস ব্যানার্জি নিজেও কি ভাববেন না যে পৌশালী চক্রবর্তী তাকে প্রেমপত্র দিতেই এসেছে? বিভাস ব্যানার্জি LIC অফিসে তারাতলা ব্রাঞ্চের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। 10টা বাজার আগেই তিনি অফিসে চলে আসেন। এসে আগে 1 কাপ চা খান। চায়ের কাপে চুমুক দিতে গিয়ে বিভাস দেখলেন এজেন্ট দিবাকর মণ্ডল এসে দাঁড়িয়েছে তার সামনে। একটু আগে দিবাকরকে তিনি একজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলতে দেখেছেন। মেয়েটির বয়স বেশি নয়, 20-21 বছর হবে। আহামরি সুন্দরীও কিছু নয়, তবু যেন কি একটা আছে মেয়েটির মুখের মধ্যে। এক ঝলক মেয়েটিকে দেখে বিভাসের মনে হলো গায়ের রং মেয়েটির শ্যামলা, এবং তাতেই যেন তাকে আরো বেশি ব্যক্তিত্বময়ী লাগছে। দিবাকরের হাতে একটা খাম ধরিয়ে দিয়ে মেয়েটি চলে গেছে। চায়ের কাপ টেবিলের ওপর রেখে জিজ্ঞাসু দৃষ্টিতে দিবাকরের মুখের দিকে তাকালেন বিভাস ব্যানার্জি। কিছু বলবেন? গলা খাখারি দিয়ে গলাটা একেবারে ঝেড়ে নিয়ে দিবাকর বলল, আগে হ্যাঁ স্যার, আমাদের পাড়ার মেয়ে পুষি, মানে ওই পৌশালী এসেছিল, এই খামটা আপনাকে দিতে বলল খুব ব্যক্তিগত আর জরুরি। মেয়েটাকে ছোট থেকেই দেখছি স্যার, ভীষণ ভালো মেয়ে। দিবাকর বিভাসের দিকে খামটা এগিয়ে দিল। বিভাস অপ্রস্তুত হলেন। একটা ইয়াং মেয়ে, তার ওপর চেনা নেই জানা নেই, হঠাৎ তাকে খাম করে চিঠি দিতে গেল কেন? আজকালকার যুগে কাউকে বিশ্বাস নেই। দিবাকর বাবুর পাড়ার মেয়ে হোক আর যাই হোক, কার মনের ভেতর যে কি প্যাচ আছে তার নিজের বাপ মাই টের পায় না, আর এ তো পাড়ার লোক। দিবাকর আবারও বলল, আপনি নেবেন না স্যার? তাহলে আমি গিয়ে বরং ওকে ফেরত দিয়ে আসি। পৌশালী হয়তো এখনই গেটেই। নামটা কেমন চেনা চেনা ঠেকল বিভাসের। কদিন আগে বিভাসের জন্য খবরের কাগজে পাত্রী চাই কলমে বিজ্ঞাপন দিয়েছিলেন বিভাসের বাবা। ফর্সা সুন্দরী গ্রাজুয়েট। বিজ্ঞাপনের উত্তরে গাদাগুচ্ছের পাত্রীর বাবা চিঠি লিখেছেন। অনেকে আবার চিঠির সঙ্গে মেয়ের ছবিও পাঠিয়ে দিয়েছেন। বিভাসের বাবা 2টি মেয়েকে সিলেক্ট করার পর বিভাস তাদের দেখতেও গিয়েছিল। ফর্সা মুখে চড়া মেকআপ লাগিয়ে পুতুলের মতো মাথা নিচু করে মেয়ে 2টি বসেছিল। বিভাসের ভালো লাগেনি। মাকে কথাটা বলেছিল বিভাস। বিভাসের মা বলেছিলেন,
ঠিক আছে, আরও কয়েকজনকে দেখ না। বাজারে গিয়ে আলু পটল দেখার মতো মেয়ে দেখতে যেতে আমার ভালো লাগে না মা। এভাবে দেখতে গেলে মেয়েটিকে তো অপমানও করা হয়। কিন্তু তুই তো নিজেও কাউকে পছন্দ করতে পারলি না এতদিনে। যাকগে যাক, এই মেয়েটির ছবি দেখে আমার বেশ ভালো লেগেছে, যদিও তোর বাবার মোটেই পছন্দ হয়নি। বিভাসের কৌতূহল হয়েছিল, কেন বাবার পছন্দ হলো না কেন? কারণ মেয়েটার গায়ের রং ফর্সা নয়, তার ওপর মেয়েটির বাবা একটি বেসরকারি অফিসে সামান্য চাকরি করে। যদিও মেয়েটির দাদা বেশ মেধাবী এবং একটি হাসপাতালের ডাক্তার, কিন্তু তোর বাবার মতামত হলো বাপ রাজা তো বাপের ঝি, ভাই রাজা তো আমার কি? বিভাস এবার বুঝতে পারল তার বাবা নিজে কালো বটে, তবে কালো তার দু চোখের বিষ। তার ওপর মেয়েটির বাড়ি থেকে দেনা পাওনা হবে না বুঝতে পেরে তিনি আরও পিছিয়ে যেতে চাইছেন। বিভাস বলল, বাবার যখন অপছন্দ তখন তো আর কিছুই করার নেই, তবে তোমার মনে হয় মেয়েটিকে পছন্দ হয়েছে। বিভাসের মা বললেন, শুধু পছন্দ, সাংঘাতিক পছন্দ হয়েছে। মেয়েটার মধ্যে কোনো ভনিতা নেই। গায়ের রং শ্যামলা হলেও উগ্র মেকআপ করে সে সেটাকে মোটেই চাপা দেওয়ার চেষ্টা করেনি। মুখের মধ্যে একটা দৃঢ়তা আছে, আত্মবিশ্বাস আছে। আমার ঠিক এই রকম মেয়েই পছন্দ। আর তোর বাবার পছন্দ অপছন্দে কি আসে যায়? বিয়েতে পাত্রপাত্রীর মতামতই চূড়ান্ত। তুই যদি মত দিস তাহলে সামনের রবিবারই আমরা দেখতে যাব পৌশালীকে। ঠিক আছে, তোমার যখন ভালো লেগেছে তাহলে একবার দেখে আসা যেতেই পারে, বলেছিল বিভাস। এইবার মনে পড়েছে বিভাসের, গতকাল সকালে অফিসে আসার আগে মায়ের মুখে নামটা শুনেছে বিভাস। গতকাল বৃহস্পতিবার ছিল, আজ শুক্রবার। গতকাল বিভাস অফিসে বেরিয়ে আসার পর মাকে মেয়েটির বাড়ির লোকের সাথে ফোনে কথা বলেছিল। মা এ ব্যাপারে কিছু বলেনি তাকে। এই মেয়েটি কি সেই মায়ের পছন্দের পাত্রী? নাম তো দুটো মানুষের এক হতেই পারে, কিন্তু এই মেয়েটির গায়ের রঙও যে শ্যামলা। কি এমন জরুরি চিঠি লিখেছে তাকে মেয়েটি? দিবাকর মণ্ডলের পাড়ার পৌশালী আর রবিবার বিভাসের মা যে পৌশালীকে দেখতে যাবার কথা বলেছিলেন, দুটি মেয়ে যদি এক হয় তাহলে কি এমন জরুরি কথা বলার আছে তার বিভাসকে যে আজই তাকে বিভাসের অফিসে ছুটে আসতে হলো? মেয়েটির কি প্রেম আছে? মেয়েটির বাবা কি জোর করে তাকে বিয়ে দিতে চাইছে? তাই সে বিভাসের কাছে সাহায্য প্রার্থী। কিন্তু এই কথাটা তো সে বিভাসকে ফোন করে বললেও পারত। এভাবে হুট করে বিভাসের অফিসে চলে আসা মোটেও উচিত হয়নি মেয়েটির। 7-5 ভেবে একরকম কৌতূহলের বশবর্তী হয়ে হাত বাড়ালো বিভাস। কই দেখি দিন। দিবাকর নিশ্চিন্ত হলো। নিন স্যার। চিঠিটা দিয়ে দিবাকর গেটের দিকে গেল, কারণ দিবাকর জানে পৌশালী যায়নি এখনো। চিঠিটা স্যার নিয়েছেন কিনা সেটা জানার জন্য পৌশালী এখনো গেটের কাছেই দাঁড়িয়ে আছে। যাবার আগে দিবাকর আর চোখে দেখল স্যার চিঠিটা ব্যাগের মধ্যে ঢোকালেন। গেটের মুখে এসে পৌশালীকে দেখতে পেল দিবাকর। পৌশালীকে দেখে দূর থেকেই হেসে মাথা নাড়ল দিবাকর, অর্থাৎ স্যার নিয়েছেন। পৌশালী চলে গেল। ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে আর একবার খামটা হাতে নিয়ে বিভাস দেখল। অনুভবে তার মনে হলো চিঠিটা বেশ কয়েক পাতার হবে। রাতে ডিনার করার পর চিঠিটা পড়বে, ভাবল বিভাস। রাতে খেয়ে দিয়ে ফোন নিয়ে আগডুম বাগডুম করা বিভাসের অভ্যেস। আজ ফোনের নেট অফ করে সে ব্যাগ থেকে খামটা বের করল। গুছিয়ে বালিশ নিয়ে শুয়ে লেপের ভেতর থেকে হাত বের করে বিভাস খামের মুখ ছিঁড়ে চিঠিটা বের করল। মাননীয় মহাশয়, আমি পৌশালী। আমাকে আপনি ঠিক চিনবেন না। কাগজে পাত্রী চাই বিজ্ঞাপন দেখে আমার বাবা আপনাদের সাথে যোগাযোগ করেছিলেন। গতকাল সকালে আপনার মা যখন আমার বাবার সাথে ফোনে কথা বলছিলেন তখন তাদের কিছু কিছু কথা আমি শুনেছি। ওনাদের কথাবার্তা শুনেই আপনার অফিসের ঠিকানা আমি পেয়েছি। তিনি আমার বাবাকে বলছিলেন আগামী রবিবার নাকি আপনারা সদল বলে আমাকে দেখতে আসছেন। সদল বলে কথাটি বললাম বলে প্লিজ কিছু মনে করবেন না। এর আগেও আসলে দুজন পাত্রপক্ষ আমায় দেখে গেছে এবং পাত্রের মা বাবা বন্ধু বান্ধব দাদা বৌদি দিদি জামাইবাবু মাসি পিসি সব মিলিয়ে একসাথে 50 জন না হলেও 15-20 জন করে লোক আমায় দেখতে এসেছেন। প্রথম দলটির আমাকে পছন্দ হয়নি। তাদের উদ্দেশ্য নিবেদিত প্লেট ভর্তি সিঙ্গারা মিষ্টি তারা খাননি বটে, কিন্তু দোকান থেকে সেগুলিকে নগদ পয়সা দিয়ে আমার গরিব বাবাকে কিনে তো আনতে হয়েছিল। দ্বিতীয় দলটির আমাকে পছন্দ হলো বটে। প্লেটের সিঙ্গারা মিষ্টিও তারা নির্দ্বিধায় সাবার করলেন, কিন্তু এবার দেনা পাওনায় আটকে গেল।
তাই অনেক ভেবেচিন্তে এবার আমি মনস্থির করলাম যে আমাকে দেখতে আসার আগে আপনি আমার সম্পর্কে সবটা জেনে তবেই আসবেন। আপনি হয়তো আমাকে অত্যন্ত প্রগলভ এবং একটি বাচাল মেয়ে ভাবছেন, হয়তো এই চিঠিখানি পড়তে শুরু করেই আমাকে বাতিল করে দিয়েছেন, কিন্তু বিশ্বাস করুন আর না করুন তাতে আমার কিছুই যায় আসে না, কারণ আমি চাই না যে কেউ আমাকে দেখতে এসে আমার বাবার কষ্টের রোজগারের পয়সা ধ্বংস করে যাক। আপনাকে প্রথমে জানিয়ে দিই যে আমার গায়ের রং শ্যামলা, কাজেই ফর্সা মেয়ে যদি আপনার প্রথম দাবি হয় সেক্ষেত্রে আপনার সময় নষ্ট করে এখানে না আসাই ভালো। আর 5টা মেয়ের মতো সাজগোজ করাও আমি তেমন পছন্দ করি না। চিঠিতে অথবা ফোনে আমার বাবা নিশ্চয়ই আপনাদের জানিয়েছেন যে আমার একটি দাদা আছে, কারণ দাদাকে নিয়ে আমার মা বাবার গর্বের শেষ নেই। তিনি অত্যন্ত মেধাবী এবং ডাক্তার, এ কথাও বাবা নিশ্চয়ই জানিয়েছেন। তবে দুঃখের বিষয় হলো বিয়ের পর তিনি আমাদের সাথে কোনো যোগাযোগই রাখেন না। বৌদির ইচ্ছেতে তিনি চলেন। বৃদ্ধ বাবা মায়ের প্রতি তিনি কোনো দায়িত্বই পালন করেন না। মেধাবী হলেও মূল্যবোধের অভাব তার নিশ্চয়ই আছে। উপরন্তু তাকে মানুষ করতে গিয়ে আমার বাবা প্রায় সর্বশান্ত হয়েছিলেন। আর দাদা মেধাবী বলেই আমাকেও যেন সেরকম কিছু ভেবে বসবেন না। আমি খুবই সাধারণ, রূপে গুণে কোনো ব্যাপারই আমার মধ্যে অসাধারণত্ব কিছু নেই। আমার বাবা অত্যন্ত সামান্য চাকরি করেন, কাজেই বিয়ের যৌতুক হিসেবে খাট, আলমারি, ফ্রিজ, টিভি, টাকা পয়সা, সোনার গহনা কোনো কিছুই তিনি দিতে পারবেন না। কাজেই বউয়ের সাথে সাথে ঘরে দামি উপহার সামগ্রী এসে যাবে এই রকম কিছু আশা যদি মনের মধ্যে পোষণ করেন, তাহলে আমার মনে হয় আমি আপনার উপযুক্ত পাত্রী নই। বিয়ের পর লক্ষ্মী বউ হয়ে আমি ঘরে বসে ঘরের কাজ করে নিজের শিক্ষাকে জলাঞ্জলি দিতেও পারবো না। আমি চাকরির চেষ্টা করব এবং আমার উপার্জনের অর্থ দিয়ে মা বাবার প্রতি আমার যথাসম্ভব দায়িত্ব পালনও করব। কাজেই বিয়ের পর এই নিয়ে যদি আপনারা অশান্তি পাকানোর চেষ্টা করেন, তাহলে আমি বিচ্ছেদের কথাও ভাবতে পারি। বিয়ের আগেই যে মেয়ে বিচ্ছেদের কথা ভেবে বসে, তাকে দেখতে আসা উচিত কিনা আপনাকে কি বলবো, আমি নিজেই তো বুঝতে পারছি না। পরিশেষে বলি, আপনাদের বাড়ির পুরুষ আত্মীয়দের সাথে অথবা আপনার পদোন্নতির জন্য আপনার বসের সাথে আমি সেজেগুজে ন্যাকামি করতে পারবো না। আরেকটি ঘটনা আপনার জেনে রাখা ভালো, বলতে একটু দ্বিধাবোধ হচ্ছে বটে, তবু আপনার যদি ভার্জিন মেয়ে দাবি থাকে সেক্ষেত্রে সেটাও পরিষ্কারভাবে জানিয়ে দেওয়াই আমার কর্তব্য। আমি মনের দিক থেকে 100% পবিত্র হলেও হয়তো শরীরের দিক থেকে নই। মনের দিক থেকে পবিত্র এই কারণেই বললাম যে যে ঘটনাটি আমি এখন আপনাকে বলবো সেটা আমার অনিচ্ছাতেই ঘটেছিল, জোরপূর্বক বলতে পারেন। মাধ্যমিক পরীক্ষা শুরু হতে তখন আর মাত্র 2টি দিন বাকি। দাদা মেডিকেল কলেজের হস্টেলে আর বাবা মা পাড়ার একটি বিয়ের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেছেন। যদিও আমাকে বাড়িতে একা রেখে কখনো কোথাও যেতেন না তারা, কিন্তু সেদিন গিয়েছিলেন। বাবা মা বারবার আমাকে বলে গিয়েছিলেন কেউ 1000 বার কড়া নাড়লেও আমি যেন কোনোভাবেই দরজা না খুলি। এমনিতে মায়ের কথার অবাধ্য আমি কখনোই হই না বটে, কিন্তু সেদিন হয়েছিলাম, কারণ দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে আমি তখন জানালা দিয়ে দেখেছিলাম বাড়িতে কে এসেছে। দরজার বাইরে মেসোমশাইকে দেখে আমি দরজা খুলে দিই। মেসোমশাইকে ঘরে বসতে বলে জিজ্ঞাসা করি তিনি চা জল খাবেন কিনা। মেসোমশাই বললেন, তোর মা বাবা কোথায় রে পুষি? আমি বলি, এই পাড়াতেই একটা বিয়ে বাড়িতে তারা গেছেন, এক্ষুনি এসে পড়বেন। মেসোমশাই বললেন, ও তাই বুঝি, তুই এমন করে চাটা কিছু খাবো কিনা আমায় জিজ্ঞাসা করছিস, মনে হচ্ছে কত বড় হয়ে গেছিস তুই। বলেই মেসোমশাই হঠাৎ হাত বাড়িয়ে তার বুকের একেবারে কাছে আমাকে টেনে নিলেন। তাকে বাধা দেবার কোনো সুযোগই আমি পেলাম না। মেসোমশাই আমার ঠোঁটের ওপর ঠোঁট রাখলেন, বুকের ওপর হাত। এরকম অনেক কষ্ট করে আমি নিজেকে মুক্ত করলাম। তারপর কোনো রকমে এক ছুটে পাশের ঘরে ঢুকে আমি দরজা দিলাম। মেসোমশাই যাবার আগে বাইরে থেকে আমাকে শাসিয়ে গেলেন এই ঘটনার কথা যেন আমি কাউকে না বলি। এরপর অনেকগুলো রাত ভালো করে ঘুমোতে পারিনি আমি। কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি, কারণ কথাটা আমি কাউকে বলতে পারিনি। নিজের ভেতরে শুধু গুমড়ে গুমড়ে মরেছি। আজ সব দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে কথাটা আপনাকে বলতে পেরে খুব হালকা লাগছে আমার। আমি জানি আমার রূপ নেই, বাবার টাকার জোর নেই, তাই বিয়ে হওয়া আমার এমনিতেই মুশকিল। তবে আমি রাঙা পিসি নই যে বিয়ে না হওয়ার দুঃখে, বিয়ে ভেঙে যাবার গ্লানিতে আমি মরতে ছুটব। তাই আপনাকে সবটা বললাম।
আমার সবটুকু জানার পরেও যদি আপনার আমাকে দেখতে আসতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আসবেন। ইতি। চিঠিটা ভাঁজ করে খামের ভেতর ঢুকিয়ে রাখল বিভাস। তারপর অনেক দিন পর আজ নিশ্চিন্তে ঘুমালো, কারণ আজ প্রথম জীবন সঙ্গিনী হিসেবে কাউকে ভালো লেগেছে বিভাসের। রবিবার সকালে ঘুম থেকে উঠে পৌশালী মনে মনে ভাবল, বাছাধনকে চিঠি লিখে যা একখানা ডোজ দিয়ে এসেছি, আজ সন্ধেবেলা দেখতে আসার নাটকটা হয়তো হচ্ছে না। কিন্তু স্নানে ঢোকার আগেই মা হঠাৎ এক বাটি হলুদ বাটা আর দুধের সর নিয়ে হাজির। ওনারা আজ দেখতে আসছেন, এটুকু মুখে মেখে নে মা। এসব মাখতে ভালো লাগে না পৌশালীর, কিন্তু একে তো ওনাদের আসার খবরে তাজ্জব হয়ে গেছে, তার উপরে মায়ের করুণ মুখটার দিকে তাকিয়ে চুপসে গেল পৌশালী। চুপচাপ মায়ের হাত থেকে হলুদের বাটিটা নিয়ে স্নান ঘরে ঢুকে গেল। গধূলি বেলায় হলুদ শাড়িতে নাকি উজ্জ্বল দেখায় মেয়েদের মুখ, তাই মায়ের আদেশে ওই শাড়িটাই বের করে পড়ল পৌশালী। বিভাস আর তার বাবা মা দেখতে এসেছে তাকে। জোর করে মুখে এক টুকরো হাসি ফুটিয়ে রেখেছে বিভাসের বাবা। ভাবখানা এই, কি দেখে যে এদের মা ছেলেরা তো পছন্দ হলো। সিঙ্গারা মিষ্টি তিনি ছুঁয়েও দেখলেন না, বললেন, আগে মেয়েকে নিয়ে আসুন, নিজের চোখে দেখি একবার। পৌশালী বেরিয়ে এসে বিভাসকে আর চোখে দেখেই তার বাবা আর মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করল। প্রণামের সময় পৌশালীর হাতের কোমল হাতের স্পর্শে বিভাসের বাবা বিমানবাবুর হঠাৎ যেন অনেক দিন আগে তারার দেশে হারিয়ে যাওয়া মায়ের মুখটা মনে পড়ল। খেলতে খেলতে ছোটবেলায় পা কেটে গিয়েছিল তার, তখন যেন এমনি করেই তার পায়ে হাত রেখেছিলেন মা। তার মাও তো ঠিক এমনই শ্যামলা ছিল। গরিব ঘরের মেয়ে ছিলেন বলে সবসময় শ্বশুর বাড়িতে সকলের ভয়ে তটস্থ হয়ে থাকতেন বিমানের মা। মনে পড়তে নিজের অজান্তে চোখে জল এলো বিমানবাবুর। রুমাল বের করে তিনি মুখ মুছলেন। গভীর কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টিতে তিনি তাকালেন তার স্ত্রীর দিকে। সঠিক মেয়েই পছন্দ করেছেন বিভাসের মা। মেয়ে মানুষের মায়া মমতাই হলো গিয়ে আসল সম্পদ। সেটুকুই যদি না থাকে তবে রূপ আর যৌতুক নিয়ে কী বা হবে। মেয়ের বাপ মার ব্যবহারও তো বেশ আন্তরিকতায় ভরপুর। বিয়ে তো আর শুধু নরনারীর মিলন নয়, বিয়ে হলো দুটি পরিবারের বন্ধন। বিমানবাবু মনে মনে স্ত্রীর পছন্দের তারিফ না করে সত্যি পারলেন না। এই মেয়েটিকেই তিনি তার পুত্রবধূ করে নিয়ে যাবেন। বাপ গরিব বলে তার যেন কোথাও কোনো অমর্যাদা না হয় সে খেয়ালও তিনি রাখবেন। একদিন তাদের বাড়িতে তার মায়ের প্রতি হওয়া অনাদরের তিনি এভাবে প্রায়শ্চিত্ত করবেন, শুধু ছেলের মত দেবার অপেক্ষা। মনে মনে ঈশ্বরকে স্মরণ করলেন বিমানবাবু। টেরিয়ে স্বামীর দিকে তাকালো বিভাসের মা, মনে মনে বলল, বুড়োর সবেতেই বাড়াবাড়ি। এই মেয়েকে দেখতেই আসতে চাইছিল না, এখন আবার আবেগে চোখে জল এসে যাচ্ছে। স্বামীর দিক থেকে চোখ সরিয়ে তিনি পৌশালীর মাকে উদ্দেশ্য করে বললেন, আজকালকার ছেলে মেয়ে, আমি বলছিলাম কি দিদি, ওরা বরং একবার ভেতরে গিয়ে নিজেদের মধ্যে কথা বলে নিক। ঘরে নয়, বিভাসকে নিয়ে ছাদে এলো পৌশালী। আকাশের দিকে তাকিয়ে বিভাস বলল, আমাদের এখানে আসতে দেখে বেশ আশ্চর্য হয়েছেন বলে মনে হচ্ছে। একটু তুতলিয়ে পৌশালী বলল, চিঠিটা যে আমার লেখা বুঝতে পেরেছেন আপনি? সপ্রতিভ ভঙ্গিতে বিভাস বলল, সেটা বুঝতে পারলে আসা উচিত হয়নি বলছেন? না মানে পুরোটা পড়েছেন নাকি না পড়ে ফেলে দিয়েছেন? চিঠিটা ভীষণ সংক্ষিপ্ত। আমি আপনার জীবনের প্রতিটা পাতা, আপনার মায়ের কথা, বাবার কথা, দাদার কথা, রাঙা পিসির সাথে আপনার ছেলেবেলার স্মৃতির কথা পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে চাই। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার প্রতিটি অভিজ্ঞতার সঙ্গী হতে চাই আমি। আপনার সম্মতি আছে তো? পৌশালী মুখে কিছু বলতে পারল না। সে শুধু আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, এই রকম আকাশের মতো উদার একটি সঙ্গীর প্রত্যাশাতেই তো সে ছিল। বিভাস বলল, কি এত ভাবছেন? নাকি ধরে নেব মৌনতা সম্মতির লক্ষণ? লজ্জা পেল পৌশালী, বলল, আমি ভেতরে যাচ্ছি। বিভাস বলল, বিয়ের পর আমার কিন্তু প্রতিদিন একটি করে প্রেমপত্র চাই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন। ধন্যবাদ।